আহ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে অ্যাটলিস্ট। এরপরে আমরা আরো কিছু সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়ছি, যেখানে কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স দুইটারই হচ্ছে একটা কানেকশন আছে। আজকের ক্লাসে আমরা ক্লজ ফ্রেজ তো মোটামুটি পড়ছি। আজকের ক্লাসে মূলত আমরা দেখার ট্রাই করব যে একটা সেন্টেন্সে কয়টা পার্ট থাকে। হুম আমরা ক্লজ ফ্রেজ পড়ছি, এটা তো একটা একটা ব্যাপার, ক্লজ এন্ড ফ্রেজ। সো সেন্টেন্সে কয়টা পার্ট থাকে এই কথাটা আমরা বলি বা গ্রামারে এভাবে পড়ানো হয়, বাট আমাদের কারেক্ট ওয়ে অফ সেইং হচ্ছে একটা ক্লজে কয়টা পার্ট থাকে। আমরা যখন একটা সেন্টেন্স লিখি, একটা ক্লজ লিখি বা একাধিক ক্লজ লিখি, তখন এটার মধ্যে আসলে কি কি থাকে। সেন্টেন্স ইন আ সেন্স কারেক্ট, কারণ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলা ক্লজ থাকে সবগুলা ক্লজ মিলাই আসলে এই 5টা পার্ট থাকে একটা সেন্টেন্সের মধ্যে। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে মূলত একটা সাবজেক্ট থাকে, মানে একটা ভার্ভ থাকে, একটা অবজেক্ট থাকে, একটা কমপ্লিমেন্ট থাকে, একটা এক্সটেনশন থাকে। তবে মাথায় রাখবেন, একটা ভার্ভ ছাড়া কখনো একটা ক্লজ তৈরি হয় না। একটা ক্লজ তৈরি হয় না মানে একটা সেন্টেন্স তৈরি হয় না। ন্যূনতম একটা ভার্ভ লাগবে এবং প্রত্যেকটা ভার্ভের জন্য একটা সাবজেক্ট মাস্ট থাকবে। আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে একটা ভার্ভ, সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে ডু। ডু হচ্ছে একটা ভার্ভ দিয়ে তৈরি হয়েছে এবং এটার পূর্বে ইউ ডু, এটা হচ্ছে উজ্জ আছে, ইউটা এখানে উজ্জ আছে। তো ডু এটাও একটা সেন্টেন্স হিসেবে আমরা ধরবো। আচ্ছা, তাহলে আমাদের কি কি থাকে? সর্বনিম্ন একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন। একটা সেন্টেন্স এই 5টা জিনিসের মাধ্যমে তৈরি হয়। এখন এই কথাটা আমাদের কেন জানতে হবে? জানতে হবে এই কারণে যে একটা সেন্টেন্স যখন আমরা লিখতে যাচ্ছি তখন আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে সাবজেক্টটা ঠিক মতো দিছি কিনা, ভার্বটা ঠিক মতো দিছি কিনা, এবং অবজেক্টটা যেখানে থাকার কথা, যেভাবে বসানোর কথা, আমি যা কিছু লিখছি ওটা আসলে ওই অবজেক্টের জায়গা অনুযায়ী বসাইতে পারতেছি কিনা, কমপ্লিমেন্টটা ঠিকঠাক মতো লিখছি কিনা, এক্সটেনশনটা ঠিকঠাক মতো লিখছি কিনা, এগুলো আইডেন্টিফাই করা। এবং আইডেন্টিফাই করে লেখার জন্য আমাদের কাজে লাগবে এবং বড় বড় সেন্টেন্স পড়ার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করি সাবজেক্ট থেকে, একদম বেসিক থেকে শুরু করবো আমরা। সাবজেক্ট মানে কি? এই ডিসকাশন তো মনে হয় আমরা পড়ি নাই, পড়ছিলাম? হ্যালো, আমরা কি সাবজেক্ট কাকে বলে এটা পড়ছিলাম? কেউ জানেন না? আচ্ছা, না, আমাদের যারা আগের ক্লাসগুলো প্রতিদিন করছে ওরা তো বলতে পারে। সেটাই তো, মানে কেউ শুনতেছে না মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা পড়ি। সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে সাবজেক্টের মানে আইডিয়া হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যে কাজটা করে এটার নাম হচ্ছে সাবজেক্ট। যার সম্পর্কে কিছু বলা হয় মানে একটা বাক্যে মূলত কারো সম্পর্কে না কারো সম্পর্কে কিছু একটা বলা হয়, এটা হচ্ছে আমার সাবজেক্ট হবে। অথবা ভার্বের কাজটা যে সম্পাদন করে, ভার্ভ তো একটা অ্যাকশনকে বোঝায়, একটা কাজকে বোঝায়, এই কাজটা যে সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট। দুইটা আইডিয়া। এবং একটা বাক্যে সবসময় মাথায় রাখবেন একাধিক সাবজেক্ট থাকতে পারে। আমরা সবসময় ভাবি যে একটা বাক্যে মনে হয় একটাই সাবজেক্ট থাকবে, কিন্তু না, যতগুলা ক্লজ থাকবে ততগুলা সাবজেক্ট থাকবে এবং ততগুলা ভার্ব থাকবে। আমরা এটা পড়ছি লাস্ট ক্লাসে। তো তার মানে একটা বাক্যে কিন্তু একটা একাধিক ক্লজ নিয়েও একটা সেন্টেন্স তৈরি হতে পারে। দ্যাট মিনস একটা বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে। সাবজেক্ট বাক্যের শুরুতে নাও থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় মনে করি যে সাবজেক্টটা মনে হয় বাক্যের শুরুতেই থাকবে, নাও থাকতে পারে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে আমরা একটা উদাহরণ দেখি। প্রথমে আমরা দেখি যে একটা বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে। দেখেন, এই যে দ্য ড্রাইভার, এই যে এই সেন্টেন্সটা, when the driver started the bus the boy grabbed his umbrella from the bench and he hurried to catch the bus near the market। এই যে সেন্টেন্সটা, এইটার মধ্যে কিন্তু আমার একটা সাবজেক্ট না। দ্য ড্রাইভার এটা একটা সাবজেক্ট, দ্য বয় এটা একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট। তার মানে একটা বাক্যে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে। কতগুলো সাবজেক্ট থাকবে সেটা নির্ভর করবে যতগুলো ভার্ব আছে। তার মানে 3টা সাবজেক্ট আছে মানে 3টা ভার্ব আছে। সাবজেক্ট তো আগে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, সবার আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে ভার্ব একটা সেন্টেন্সে। তো ভার্ব হচ্ছে আমার স্টার্টেড, গ্র্যাবড, হারিড। তার মানে এই 3টার জন্য 3টা সাবজেক্ট মাস্ট থাকবেই। তো এইভাবে করে আমরা প্রথম জিনিসটা, আইডিয়াটা বুঝলাম যে একটা বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে। দেখেন, সাবজেক্ট বাক্যের শুরুতে নাও থাকতে পারে। গোয়িং টু দ্য রুফ আব্দুল স্টার্টেড টু সিং হিজ ফেভারিট সং। এখানে এই যে গোয়িং টু দ্য রুফ,
আমাদের এইখানে যদি আমি ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফাই করতে চাই, আমার প্রাইমারি কোন কাজ করতে হবে? আমরা বারবার বলছি, প্রাইমারি আমার কাজ হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব কি গোয়িং? না, গোয়িং এখানে ভার্ব না, এটা টেন্স মেকিং ভার্ব না, এখানে কোনো টেন্স নাই, গোয়িং এর মধ্যে কোনো টেন্স নাই। কারণ অনেকে বলতে পারে ভাই গোয়িং এর মধ্যে তো কন্টিনিউয়াস টেন্স আছে। কন্টিনিউয়াস টেন্স নাই, কারণ কন্টিনিউয়াস টেন্স হইতে হলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শ্যাল বি ইত্যাদি লাগবে। তার মানে যেহেতু আমার সেন্টেন্স তৈরির মধ্যে আমার মানে এই অংশটার মধ্যে বা গোয়িং এর আশেপাশে আমার যে 12টা টেন্সের প্রকার আছে, ওই 12টা টেন্সের কন্টিনিউয়াস টেন্সের কোনো ফরমেশন এখানে নাই। দ্যাট মিনস এখানে কোনো টেন্স নাই, দ্যাট মিনস এখানে কোনো ভার্ব নাই। গোয়িং এখানে একটা জিরান্ড হিসাবে ফাংশন করতেছে, তার মানে এটা এখানে ভার্ব হিসাবে ফাংশন করতেছে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ভার্বটা কোনটা? স্টার্টেড। কিভাবে বুঝলাম? কারণ এটা পাস্ট ফর্মে আছে। তাহলে স্টার্টেড হচ্ছে ভার্ব এবং স্টার্টেড সাবজেক্ট হচ্ছে আব্দুল। কিন্তু দেখেন বাক্যের শুরুতে কিন্তু আব্দুল নাই। বাক্যের শুরুতে আমি অনেকগুলো কথা বলে তারপর আব্দুলকে ইন্ট্রোডিউস করাইছি এজ আ ভার্ব, এজ আ সাবজেক্ট। তো সবসময় বাক্যের শুরুতে সাবজেক্ট খুঁজতে যাওয়াটা ভুল হবে, বা সাবজেক্ট বাক্যের মাঝখানেও থাকতে পারে। আচ্ছা দেখেন, আমরা সাবজেক্ট বলতে বুঝছি কি? বাক্যে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। খেয়াল করেন এই যে আব্দুল, আচ্ছা এই যে প্রত্যেকটা এই সেন্টেন্সগুলো যদি আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে, আচ্ছা এই সেন্টেন্সটাই আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন যে এই যে আব্দুল, এখানে আমরা এটাকে সাবজেক্ট বলতেছি। কেন বলতেছি? কেন দ্য রুফকে সাবজেক্ট বলতেছি না? কারণ এটাও তো নাউন। রুফকে সাবজেক্ট বলতেছি না, আব্দুলকে সাবজেক্ট বলতেছি কারণ এই স্টার্টেড ভার্বের যে কাজ, স্টার্ট করার যে কাজ, এই কাজটা রুফ করতেছে না, এটা করতেছে আব্দুল। দ্যাটস ওয়াই আব্দুলটা হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে, এরপর বাক্যে যে কাজটি করে, তার মানে আমি প্রথম আইডিয়াটা পাইলাম যে যে বাক্যে কাজের অ্যাকশন যে করে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, আমি যদি বলি হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। তাহলে এখানে দেখেন, এখানে কি কোনো কাজ বোঝাচ্ছে? এই সেন্টেন্সটাতে কি কোনো কাজ আছে? কোনো কাজ নাই, কিন্তু কোনো অ্যাকশন নাই। ইজ দিয়ে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না। স্টার্টেড দিয়ে একটা কাজ বোঝাচ্ছে, কোনো কিছু শুরু করা, বাট ইজ দিয়ে কোনো কাজ বোঝাচ্ছে না। তাহলে এই বাক্যে কি কোনো সাবজেক্ট থাকবে না? অবশ্যই থাকবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি। কেন এই বাক্যের সাবজেক্টটা হি? কারণ এই যে কে গুড বয়, এখানে গুড বয় নিয়ে আলাপটা করা হচ্ছে এবং এখানে কথা বলা হচ্ছে হি নিয়ে। তার মানে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? হি সম্পর্কে বলা হচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটা সাবজেক্ট। বাট এইখানে আব্দুল সম্পর্কে কথা বলা হচ্ছে না, বরং আব্দুল একটা কাজ করছে, এই জন্য এটা সাবজেক্ট। তার মানে সাবজেক্টের দুইটা আইডিয়া গেল এটা। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে সাবজেক্ট। এই যে আমি সাবজেক্টটা পড়তেছি এরকম একটা বাচ্চা কালের পড়া, এটা কেন পড়তেছি? তার কারণ হচ্ছে সাবজেক্ট রিলেটেড কিছু গ্রামার আছে। এই গ্রামারটা কি? গ্রামার হচ্ছে যে সাবজেক্ট অলওয়েজ নাউন হবে। সাবজেক্টের জায়গায় যেই শব্দটা বসবে এটা ইদার নাউন হবে নয়তো প্রোনাউন হবে, অন্য কোনো অপশন নাই। সাবজেক্টের জায়গায় কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা পার্টস অফ স্পিচ বসতে পারে না। তার মানে আমরা যখন লিখতে যাচ্ছি কোনো একটা সেন্টেন্স, সেই সেন্টেন্স যখন আমি সাবজেক্টের ফর্মটা লিখবো, সেই সাবজেক্টের ফর্মটা অবশ্যই মানে সাবজেক্টে যে ওয়ার্ডটা লিখবো সেই ওয়ার্ডের নাউন ফর্মটা আমাকে বসাইতে হবে। ভার্ব ফর্ম আমি বসাইতে পারবো না, অ্যাডজেক্টিভ ফর্ম বসাইতে পারবো না, অ্যাডভার্ব ফর্ম বসাইতে পারবো না, আর নইলে আমাকে একটা প্রোনাউন আমি হিসাবে বসাইতে পারি। এটা হচ্ছে আমার প্রথম গ্রামার। 2 নাম্বার, সাধারণত এটা হচ্ছে সাধারণত নিয়ম, সাবজেক্টটা ভার্বের আগে থাকে, কিন্তু ভার্বের পরেও থাকতে পারে অনেক ক্ষেত্রে। এটা আমরা দেখব উদাহরণে। আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে বিফোর প্রিপোজিশন সাবজেক্টটা কোথায় থাকবে? ভার্বের পূর্বে। এই দেখেন, ভার্বের পূর্বে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের পূর্বের যে নাউনটা এটা হবে আমার সাবজেক্ট। ঠিক আছে, এটাও আমরা উদাহরণ যখন দেখব তখন আমরা বুঝবো। একটা সাবজেক্ট একটা পুরো ক্লজ অথবা ফ্রেজ হইতে পারে। মানে আমরা এতদিন ধরে শিখে আসছি যে সাবজেক্ট মানে হচ্ছে একটা ওয়ার্ড হবে, কিন্তু না, আমরা যখন অ্যাডভান্স গ্রামার পড়তে যাই, অ্যাডভান্স যখন সেন্টেন্স পড়তে যাই, বড় বড় বই পড়তে যাই, তখন আমরা দেখি যে পুরো একটা ক্লজ ইটসেলফ অথবা পুরো একটা ফ্রেজ ইটসেলফ একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে বাক্যে। এবং যেহেতু সাবজেক্ট নাউনের জায়গা, সেহেতু ওই ক্লজ বা ওই ফ্রেজটাকে আমরা নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ বলি। ইট কুড বি ইমপ্লিসিট
এটা উজ্জ্ব থাকতে পারে। উদাহরণ দেখি আমরা প্রত্যেকটা জিনিসের, হ্যাঁ? উদাহরণ হচ্ছে, দেখেন, নাউন অথবা প্রোনাউন হবে। প্রথম উদাহরণটা দেখি আমরা। সাবজেক্ট হচ্ছে অলওয়েজ নাউন অথবা প্রোনাউন হবে। দেখেন এই যে প্রথম যে সেন্টেন্সটা, জামাল ওয়াজ গিভিং স্পিচ এট রেস কোর্স গ্রাউন্ড। এখন এই যে ওয়াজ গিভিং, এটা হচ্ছে আমার ভার্ব, হ্যাঁ? ভার্বের সাবজেক্ট হচ্ছে জামাল, তাহলে জামাল একটা নাউন। উই ওয়েটেড ফর হার, তাহলে ওই ওয়েটেড হচ্ছে আমার ভার্ব, এটার সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উইটা হচ্ছে একটা প্রোনাউন। আপনি যত সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল। দেখেন এইখানে এইখানে খেয়াল করেন। এবার হচ্ছে আমাদের ২ নম্বর নিয়মটা। উদাহরণ দেখেন। এই যে উপরের দুইটা সেন্টেন্সে আমরা দেখতেছি যে সাবজেক্ট বসতেছে প্রায়র টু দ্য ভার্ব, মানে ভার্বের পূর্বে বসতেছে দুইটা সেন্টেন্সে। বাট এমন সেন্টেন্স থাকতে পারে যেখানে ভার্বের পরে সাবজেক্টটা বসতেছে। যেমন এই সেন্টেন্সটা খেয়াল করেন, এই যে লাল সেন্টেন্সটা, সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল। তাহলে এখানে আর হচ্ছে আমার ভার্ব। আপনারা যদি মনে করেন এখানে যে সুইটটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে কিন্তু ভুল করবেন, কারণ সুইট কি? সুইট আনকাউন্টেবল নাউন, সুইটকে গণনা করা যায় না। তাহলে সুইট ইজ হওয়ার কথা ছিল, তাই না? কারণ সুইটের সাথে তো আর হবে না, সুইটের সাথে ইজ হবে। বাট আমরা এখানে লিখছি আর। তাহলে আর যদি হয়, তার মানে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতেছি যে সুইটটা এখানে সাবজেক্ট না। তাহলে সাবজেক্টটা কি? দ্য ফ্রুটস। এখানে ফ্রুটস হচ্ছে সাবজেক্ট, ফ্রুটস অফ স্ট্রাগল আর সুইট। মানে মূলত এই সেন্টেন্সটা একটু পয়েটিক ওয়েতে লেখা হয়েছে। এই সেন্টেন্সটাকে যদি আমি নর্মালি ফর্মাল ওয়েতে লিখতাম, তাহলে আমরা লিখতাম যে দ্য ফ্রুটস অফ ইটস স্ট্রাগল আর সুইট। বাট এইখানে সেন্টেন্সটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখছি, একটু পয়েটিক ওয়েতে লিখছি। আপনারা যারা উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, দেখবেন এই ধরনের সেন্টেন্স খুবই কমন থাকবে, একটু পয়েটিক টাচ দেওয়ার জন্য। যেখানে একটু পয়েটিক টাচ দেওয়ার জন্য, একটা কাব্যিক একটা টাচ দেওয়ার জন্য সেন্টেন্সের সাবজেক্টটাকে পরে লেখা হচ্ছে। তাহলে এই সুইট, এখানে এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রুটস। সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল, এটা কিন্তু ভুল সেন্টেন্স না। ঠিক আছে? বুঝতে পারতেছেন সবাই? একটু রেসপন্স ভাই করে দিন। এই ওকে, এই ফ্যান্টাস্টিক। লাল কালির সেন্টেন্সটার বাংলাটা একটু বলবেন? সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল মানে হচ্ছে পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। হ্যাঁ, পরিশ্রমের ফল মিষ্টি। সুইট মানে হচ্ছে মিষ্টি। আর 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 মানে কি? আর সুইট আর হচ্ছে তো ভার্ব। সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল। ফ্রুটস অফ স্ট্রাগল মানে কি? পরিশ্রমের ফল। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, আমরা বলছিলাম যে বিফোর প্রিপোজিশন সাবজেক্ট বসে। কথাটার অর্থ এটা না, কথাটার অর্থ হচ্ছে এই যে এইটা মাথায় রাখবেন। ভার্বের পূর্বে যদি সাবজেক্ট বসে, তাহলে অনেক সময় এটা হতে পারে যে ভার্বের পূর্বে একটা ওয়ার্ড থাকে না, নাউন থাকে না, সরাসরি সাবজেক্টটা বসে না, বরং ভার্বের পূর্বে আরো অনেক কিছু থাকে, তারপরে সাবজেক্টটা থাকে। সো সবসময় মাথায় রাখবেন, ভার্বের পূর্বে যদি কোনো প্রিপোজিশন থাকে, তাহলে প্রিপোজিশনের পূর্বের যে নাউনটা, এইটা সাধারণত সাবজেক্ট হয়। যেমন আমি যদি এখানে বলি, এই সেন্টেন্সটা আমাকে সবাই একটু অ্যান্সার দেন। ফ্রেন্ডস অফ মাইন ইজ অর আর কামিং টু মাই হাউস। ফ্রেন্ডস অফ মাইন ইজ অর আর কামিং টু মাই হাউস। তাহলে আমাকে দেখতে হবে যে আর, এটা হচ্ছে আমার ভার্ব, তার মানে আমার সাবজেক্টটা থাকবে এই পাশটাতে, ভার্বের আগে। তাহলে এখন দেখি মাইনও আছে, এখানে একটা প্রোনাউন আছে, ফ্রেন্ডস একটা নাউন আছে। তাহলে আমরা একটু আগে প্রথম যে নিয়ম এখানে শিখছি যে ভার্বের পূর্বে নাউন অথবা প্রোনাউন যদি থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট, কারণ ওইটা একে তো সাবজেক্টের জায়গায়, ২ নম্বর হচ্ছে সাবজেক্ট নাউন প্রোনাউন হয়। ফলে দুইটা সূত্রে আমার মিলে যাচ্ছে। তাহলে এখানে মাইন্ডটা সাবজেক্ট নাকি ফ্রেন্ডসটা সাবজেক্ট, কি অনুযায়ী আমি আর অথবা ইজ বসাবো, তাই না? তাহলে আমাকে দেখতে হবে যে ভার্বের পূর্বে কোনো প্রিপোজিশন আছে কিনা। আছে, এই যে প্রিপোজিশন। প্রিপোজিশনের পূর্বে যে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেইটা হবে আমার গিয়ে সাবজেক্ট। দেখেন, ভার্বের পূর্বে প্রিপোজিশন, প্রিপোজিশনের পূর্বের হচ্ছে সাবজেক্টটা থাকে, যে নাউন অথবা প্রোনাউনটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে ফ্রেন্ডস সাবজেক্ট নাকি মাইন্ড সাবজেক্ট? অবশ্যই ফ্রেন্ড সাবজেক্ট, কারণ এটা আমাদের এই সূত্রে পড়ে গেছে। ভার্বের পূর্বের প্রিপোজিশনে আগের নাউনটা হলো সাবজেক্ট। তাহলে ফ্রেন্ডস এখানে প্লুরাল, তাহলে প্লুরাল যদি হয়, তাহলে এখানে আরটা হবে কারেক্ট। বুঝতে পারছেন? তাহলে এখানে ইজ হবে না, ফ্রেন্ডস অফ মাইন্ড আর কামিং টু মাই হাউস। কেন এটা?
আচ্ছা, এরপরে একটা সেন্টেন্স এবার আসেন আমাদের এই নিয়মটাতে। আমরা তো এই ৩ টা নিয়মই পড়ে ফেললাম। একটা সাবজেক্ট, একটা ক্লজ অথবা ফ্রেজ হইতে পারে। দ্যাট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। যেমন আমি যদি বলি ইটিং ভেজিটেবলস এভরি ডে ইমপ্রুভস ইউর হেলথ। এখন ইমপ্রুভসটা হচ্ছে আমার ভার্ব। আমরা জানি আমি যদি এখানে ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফাই করতে যাই, আমার প্রাইমারি টাস্ক হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করা। তার মানে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইমপ্রুভস। এবার আমি বাইর করতে বসবো যে সাবজেক্ট কোনটা। তাহলে ইমপ্রুভস আমি বের করলাম, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা সাবজেক্ট কোনটা? এখন এর পূর্বে আমার তো অনেকগুলা নাউন আছে, তাই না? ইটিং, ডে একটা নাউন, ভেজিটেবলস একটা নাউন। তাহলে এখানে ভেজিটেবলস সাবজেক্ট হবে নাকি ডে সাবজেক্ট হবে, আমরা এটা বুঝতেছি না। আবার এখানে কোনো প্রিপোজিশনও নাই। প্রিপোজিশন থাকলে তো আমি এই নিয়মে ফেলে দিতে পারতাম, কিন্তু এই নিয়মও ফালাইতে পারতেছি না। তাহলে এইখানে সাবজেক্টটা কোনটা? ইটিং ভেজিটেবলস এভরিডে, প্রতিদিন সবজি খেলে বা সবজি খাওয়া আমাদের হেলথকে ইমপ্রুভ করে। ঠিক আছে? তাহলে এই কথাটার মধ্যে এইখানে সাবজেক্ট হচ্ছে এই পুরো কথাটা, ইটিং ভেজিটেবলস এভরিডে। কেন? তার কারণ হচ্ছে ইমপ্রুভ করে কোন জিনিসটা? ইমপ্রুভের কাজটা কে করতেছে? ভেজিটেবল ইমপ্রুভ করতেছে? না। ডে ইমপ্রুভ করতেছে আমাদের হেলথ? তা কিন্তু করতেছে না। ইটিং ভেজিটেবলস এভরিডে, প্রতিদিন ভেজিটেবল খাওয়া ইটসেলফ আমাকে ইমপ্রুভ করতেছে। তার মানে এই পুরো আইডিয়াটা, এই পুরো ফ্রেজটা হচ্ছে আমার একটা সাবজেক্ট এইখানটাতে। আগে আমরা যেরকম জামাল, উই, ফ্রেন্ডস এগুলোকে আলাদা আলাদা সাবজেক্ট বলছি, এখানে কিন্তু ডিফারেন্ট। পুরো ফ্রেজটা এখানে সাবজেক্ট। বুঝে গেছে? পুরো ফ্রেজটা এখানে ইমপ্রুভ করতেছে। পুরো ফ্রেজের যে কাজ, পুরো ফ্রেজ মিলে যে কাজটা বোঝাচ্ছে, এই কাজটা এখানে ইমপ্রুভের কাজটা করতেছে। দ্যাটস ওয়াই এটা সাবজেক্ট এখানটা। আচ্ছা, তাহলে এইটা একটা ফ্রেজ। এবার ফ্রেজ কেন? কারণ এখানে কোনো টেন্স মেকিং ভার্ব নাই। ইটিং দেখে বারবার ভাইবেন না যে এটা টেন্স মেকিং ভার্ব, একটু আগে এক্সপ্লেন করছি। এরপরে সেন্টেন্সটা দেখেন যে এটা তো আমরা দেখলাম ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। হোয়াট আই নিড ইজ আ লং হলিডে, আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা লম্বা হলিডে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এটাকে ক্লজ আইডেন্টিফাই করতে, আচ্ছা বলেন লিয়া, আচ্ছা লিয়া না, তৌফিক আমাকে বলেন তো, হোয়াট আই নিড ইজ আ লং হলিডে সেন্টেন্সটা ক্লজ আইডেন্টিফাই করেন তো। শুনতে পাচ্ছেন? তৌফিকা কি আছে? হ্যালো? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো বুঝলাম, কিন্তু আমি লিয়াকেও লিয়া আছে অথবা সাইদ আছে? জি ভাই আছে। সাইদ আমাকে এই যে সেন্টেন্সটার বলেন তো, একটা ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফাই করেন তো, হোয়াট আই নিড ইজ আ লং হলিডে। করতে পারবেন? একটু রেসপন্স করেন ভাইরা, অনেক রাত হয়ে গেছে তো, একটু রেসপন্স করেন, আমাদের আরো পড়া বাকি আছে। শোনা যাচ্ছে আমাকে অন্তু? জি ভাই, শোনা যাচ্ছে। ও ভাই, সরি, আমি হচ্ছে আনমিউট না করে বলতেছিলাম এটা। বলেন দেখি। এখানে একটাই ক্লোজ। হোয়াট আই নিড ইজ আ লং হোয়াট আই হলিডে, এখানে নিড। একটা ক্লজ। জি ভাই। হ্যাঁ, আচ্ছা। আর কেউ লিয়া অথবা হচ্ছে আর কেউ কি আছেন? তৌফিকা তো শুনতেছে না, রেসপন্স করতেছে না। ভাই এখানে তো ২ টা ক্লজ হওয়ার কথা। আচ্ছা, দুইটা ক্লজ কোনটা কোনটা? So what I need is a long holiday. হোয়াট আই নিড আর হচ্ছে লং হলিডে। পরের ক্লজ কোনটা? Is a long holiday. ইজ আ লং হলিডে। হ্যাঁ, দুইটা ক্লজ। এখানে আসলে দুইটা ক্লজ আছে। কারণ কি? তার কারণ হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন আমার প্রথম সূত্র হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করা। তাহলে আই নিড হচ্ছে একটা ভার্ব, ইজ হচ্ছে এখানে আরেকটা ভার্ব। দুইটা ভার্ব আছে। তাহলে এখন তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে দুইটা ক্লজ আছে। দ্য প্রবলেম ইজ প্রত্যেকটা তাহলে আমি ক্লোজ মার্কার কোথায় এটা?
ক্লজ মার্কার থাকাটা ইম্পর্টেন্ট না ক্লজ হওয়ার জন্য। ক্লজ মার্কার থাকতেই হবে, এটা কোনো নিয়ম না ক্লজ হইতে হইলে। এমনিতে ভাই একটা ক্লজের মধ্যে তো দুইটা ভাগ আচ্ছা থাকতে আচ্ছা, পারে না? একটা ক্লজের মধ্যে দুইটা ভার্ব কোনোদিন থাকতে পারে না। লাস্ট ক্লাসে আমরা এটা অনেক লম্বা সময় ধরে পড়ছি যে একটা ক্লজ মানে একটা ভার্ব, দুইটা ক্লজ মানে দুইটা ভার্ব। আচ্ছা, এখানে একটা ক্লজ মার্কার আছে, এই যে ওয়াট। ওয়াট হচ্ছে ক্লজ মার্কার, বুঝতে পারছেন? ওয়াটটা এখানে ক্লজ মার্কার। আচ্ছা, তাহলে এখন নিডের সাবজেক্ট কোনটা, ইজের সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে আমাকে খুঁজে বাইর করতে হবে, তাইলে আমি বুঝবো যে আসলে এই সেন্টেন্সের ইন্টারপ্লে কি হচ্ছে। নিডের সাবজেক্ট যে আই, এটা আমি বুঝতে পারতেছি, কারণ কি হোয়াট আই নিড, আমার যেটা জরুরি। কিন্তু ইজের সাবজেক্ট কোনটা, এইটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই, কারণ এর পূর্বে তো আসলে কোনো মানে নাউন নাই, তাই না? তাহলে আমি বলতেছি যে সাবজেক্ট অলওয়েজ নাউন হবে, তাহলে এই সূত্র যদি সঠিক হয় তাহলে ইজের আগে তো একটা নাউন থাকতে হবে, নাহলে তো এটা সাবজেক্ট হচ্ছে না। কিন্তু এখানে তো কোনো নাউন নাই, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ইজের সাবজেক্ট হচ্ছে এই যে পূর্বের যে পুরো ক্লজটা, হোয়াট আই নিড, এই পুরো ক্লজটাই হচ্ছে ইজের সাবজেক্ট। আমার যেটা দরকার সেটা হলো একটা লম্বা ছুটি, আমার যেটা দরকার সেটা হলো একটা লম্বা ছুটি। তাহলে ইজের সাবজেক্ট এইখানটাতে, এই পুরো যে ক্লজটা, এই ক্লজটা এখানে ইজের সাবজেক্ট হিসেবে ফাংশন করতেছে, এবং এইভাবে করে এখানে দুইটা ক্লজ আছে। বুঝতে পারছেন সবাই? তাহলে এই বাক্যে কথা বলা হচ্ছে আমার নিড সম্পর্কে। এখন এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, ভাই এটা যে সাবজেক্ট হলো এটা আমি কেমনে বুঝলাম এক্সেপ্ট সূত্র ছাড়া আমি মিনিং দিয়ে কিভাবে বুঝবো? একটু আগে আমরা যেরকম এখানে দেখলাম মিনিং দিয়ে কিভাবে বুঝলাম, কারণ ইমপ্রুভের কাজটা ডেও করতেছে না, ভেজিটেবলও করতেছে না, বরং ইটিং ভেজিটেবলস এভরিডে, পুরো কনসেপ্টটাই আসলে ইমপ্রুভ করতেছে হেলথ। এইখানটাতে হচ্ছে এটা হচ্ছে কাজ করতেছে, অ্যাকশন করতেছে, কিন্তু এইখানটাতে সাবজেক্টটা হচ্ছে হোয়াট আই নিড ইজ তো কাজ করে না, তাই না? ইজ তো কোনো কাজ বোঝে না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হোয়াট আই নিড, কোন একটা কিছু সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে কি সম্পর্কে কথা বলা হচ্ছে? হোয়াট আই নিড, আমার নিড সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে হোয়াট আই নিড এইটাই হচ্ছে এখানে আমার মানে এই ব্যাপারটা সম্পর্কে কথা বলা হচ্ছে, হোয়াট আই নিড এই ব্যাপারটা। যেমন একটু আগে যেমন হি ইজ এ গুড বয়, এখানে হিকে নিয়ে কথা বলা হচ্ছিল যে সে একটা গুড বয়। এখানে কথা বলা হচ্ছে হোয়াট আই নিড সম্পর্কে, আমার নিড সম্পর্কে। এবং সেটা কি, সেটা হচ্ছে ইজ আ লং হলিডে, যে কারণে হোয়াট আই নিড এখানে পুরোটা একটা সাবজেক্ট হিসেবে ফাংশন করতেছে। লাস্ট, ইট কুড বি ইমপ্লিসিট, গো, একটু আগে আমরা বলছি ডু, গো ইত্যাদি হচ্ছে সবচেয়ে ছোট সেন্টেন্স, এবং গো একটা ভার্ব, বাট এটার পূর্বে এটার মধ্যেও কিন্তু একটা সাবজেক্ট আছে, ইউ গো, বাট ইউটা এখানে লুকায়িত, উজ্জ, এর আমরা উচ্চারণ করি না। বোঝা গেছে কিভাবে সাবজেক্ট ফাংশন করে একটা একটা সেন্টেন্সে? সবাই একটু রেসপন্স করেন যে আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা। জি ভাই। ওকে, সো সাবজেক্ট মোটামুটি আমরা বুঝতে পারছি, তাই না? একটা সাবজেক্ট এবং সাবজেক্ট কিভাবে ফাংশন করে, রোল প্লে করে, বড় সেন্টেন্স আমি কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করবো, এবং সাবজেক্ট আসলে লিনিয়ার কিছু না, এই জিনিসটা আমরা বুঝলাম। সাবজেক্টের আরেকটা ডিসকাশন আছে, সেটা হচ্ছে সিউডো সাবজেক্ট নামে এবং কম্পাউন্ড সাবজেক্ট নামে দুইটা ডিসকাশন আছে। কিছু কিছু সাবজেক্ট আমার বাক্যে আমরা ব্যবহার করি যেগুলো সিউডো মানে কি? সিউডো মানে ছুপা, আমরা বলি না যে ছুপা মানে হচ্ছে বা হচ্ছে মিথ্যা সাবজেক্ট। সিউডো সাবজেক্ট মানে হচ্ছে যে এটা সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের মতো ফাংশন করতেছে, বাট দিস ইজ নট দ্য সাবজেক্ট আরো একটা জিনিস। এই যে এই সেন্টেন্সটা, এই দুইটা সেন্টেন্স দেখেন, দেয়ার আর 2 গ্লাসেস, দেয়ার ইজ নো ডাউট। খেয়াল করেন দুইটা সেন্টেন্স, একটু গভীরভাবে খেয়াল করেন। দেয়ার দুইটাই সাবজেক্টের আপাত দৃষ্টিতে সাবজেক্টের জায়গায় আছে, তাই না? কেন বলতেছি আপাত দৃষ্টিতে? কারণ ইজ এবং আর দুইটা ভার্বের পূর্বে সাধারণত আমরা মনে করছি, সাধারণত আমরা ধরে নিই যে সাবজেক্টের পূর্বে নাউন থাকে, সরি সাবজেক্ট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে। তাহলে ভার্বের পূর্বেই তো বসে আছে, দেয়ার ইজ এবং আর সাবজেক্টের পূর্বে বসে আছে না? তাহলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে দেয়ারটা মনে হয় এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু দেয়ারটা এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট না, ফর 2 রিজনস। ফার্স্ট অফ অল, আমরা বলছি যে সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে এই যে ইজ এর পূর্বে যে শব্দটা বসে এটা মাস্ট নাউন অথবা প্রোনাউন হবে। এখন দেয়ার, এটা কি কোনো নাউন অথবা প্রোনাউন?
বলেন বলেন তো দেখি। ভাই এটা তো নাউন নাউনের মধ্যে পড়ে না ভাই, নাউন না পড়ে নাউন না। কি এটা? ভাই আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাই তখন দেয়ার এর প্রোনাউন তো দেয়ারই বসাই, তাহলে এটা কি একটা প্রোনাউন বলতে পারি? দেয়ার। কিন্তু প্রোনাউন তো ভাই যখন কোনো একটা নাউনকে ইঙ্গিত করে বলে সেটা হয়। হুম, আহ, দেয়ারটা মূলত মানে এখানে অ্যাডভার্ব, কারণ এটা হচ্ছে কি একটা দিক নির্দেশনা বোঝাচ্ছে। বুঝতে পারছেন? তো এইটা প্রথম কথা হচ্ছে এটা কোনো নাউন না। এই সেন্টেন্সে এটা কোনো নাউন অথবা প্রোনাউন না। যেহেতু এই সেন্টেন্সে এটা কোনো নাউন না প্রোনাউন না, তার মানে এইটা সাবজেক্ট হতে পারে না, এক। ২ নাম্বার, দেয়ার নিয়ে আসলে এখানে কথা বলা হচ্ছে না। এখানে কি দেয়ার নিয়ে কথা বলা হচ্ছে? দেয়ার ইজ নো ডাউট। এখানে কি দেয়ার নিয়ে কথা বলা হচ্ছে? কে একজন ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো, সাবজেক্টের যে আইডিয়া না ভাই, আইডিয়া হচ্ছে যে সাবজেক্টটা ইদার কাজ করবে নাহলে তার সম্পর্কে কথা বলা হবে। এখানে কি দেয়ার সম্পর্কে কথা বলা হচ্ছে? দেয়ার ইজ নো ডাউট। এখানে দেয়ারটা কি ইম্পর্টেন্ট নাকি ডাউটটা ইম্পর্টেন্ট? ডাউট সম্পর্কে কথা বলা হচ্ছে যে কোনো ডাউট নাই। ডাউট সম্পর্কে কথা বলা হচ্ছে। দেয়ার আর 2 গ্লাসেস। 2টা গ্লাস আছে। এখানে কি দেয়ার সম্পর্কে কথা বলা হচ্ছে না গ্লাস সম্পর্কে কথা বলা হচ্ছে? গ্লাস সম্পর্কে কথা বলা হচ্ছে। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে দেয়ারটা সাবজেক্টের জায়গায় বসলেও, দেখে সাবজেক্ট মনে হইলেও, এখানে সাবজেক্টটা মূলত ডাউট। এই সেন্টেন্সের সাবজেক্টটা ডাউট, এই সেন্টেন্সের সাবজেক্টটা ক্লাস। এবং যেই কারণে এখানে দেয়ারের সাথে ইজ এবং দেয়ারের সাথে আর। দেয়ারের সাথে দেয়ার যদি সাবজেক্ট হইতো তাহলে তো 2 জায়গায় ইজ বসতো, আর তো হইতো না, কারণ দেয়ার তো সিঙ্গুলার জিনিস। বা এটা তো নাউন না, যেহেতু এটা তো আবার কাউন্টও করা যাইতেছে না, সিঙ্গুলার বলা যাইতেছে না। বাট দেয়ার তো আসলে প্লুরাল কিছু না, এটা তো অ্যাটলিস্ট আমরা বুঝতেছি। তাহলে যেহেতু ডাউটটা প্লুরাল, সেহেতু ডাউট অনুযায়ী ইজ বসছে, গ্লাস অনুযায়ী আর বসছে, গ্লাসেস অনুযায়ী আর বসছে, কারণ গ্লাসেস হচ্ছে এখানে প্লুরাল। বুঝতে পারছেন 2টা সেন্টেন্স? সিউডো সাবজেক্টের আলাপটা বুঝতে পারছেন? দেয়ারটা হচ্ছে এখানে সিউডো সাবজেক্ট, আর এই সেন্টেন্সের ভার্বটা হচ্ছে, সরি না, সাবজেক্ট হচ্ছে ডাউট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গ্লাস, এবং এই গ্লাসেস এবং ডাউট অনুযায়ী কিন্তু ভার্বটা বসছে। দেয়ার ইজ নো ডাউট, দেয়ার আর 2 গ্লাসেস। এবং সবসময় এই ডিসকাশনটা মাথায় রাখবেন, হ্যাঁ, অলওয়েজ। আমরা যদি বলি দেয়ার আর 2 বয়েজ, হ্যাঁ, দেয়ার ইজ 1 সাইকেল, এভাবে করে আমাকে বলতে হবে। সবাই কি বুঝছেন ডিসকাশনটা সিউডো সাবজেক্টের? জি ভাইয়া, জি কিন্তু আরেকটা এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হতো। দেয়ার নিয়ে? দেয়ার না, মানে ভাই এখানে কি দেয়ারটা ছোট সাবজেক্ট এই নাকি হ্যাঁ, মানে দেয়ার। এই কনসেপ্টের উপরে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দাঁড়ান। আরে ভাই, এত টেকনিক্যাল প্রবলেম কেন? ওরে আল্লাহ গো। আমরা যদি বলি দেয়ারটাই হচ্ছে সিউডো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় অলওয়েজ। দেয়ার আর 2 birds. আমাকে এখানে বলেন, দেয়ার আর অথবা ইজ 2 birds, কোনটা হবে? আর হবে ভাই। আর হবে। এখানে আর হবে টু এক্স্যাক্টলি, বার্ডস, তাই এক্স্যাক্টলি 2 birds। তাই আমি যদি বলি দেয়ার আর অথবা ইজ 1 bicycle, তাহলে কি হবে? ইজ হবে ভাই। হবে। ইজ হবে। দ্যাটস ইট। এটাই সুডো। এখানে সুডো সাবজেক্ট হচ্ছে দেয়ার। দেয়ার অলওয়েজ একটা সুডো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, যে এরকম জায়গায়, এরকম সেন্টেন্স দেয়ার ইজ, দেয়ার আর, এরকম জায়গাগুলোতে দেয়ার অলওয়েজ সুডো সাবজেক্ট। নাউনটা ইজ এর পরের, ভার্বের পরের নাউনটা হয় মূলত এখানে সাবজেক্ট। এইটাই হচ্ছে সুডো সাবজেক্টের ডিসকাশন, নাথিং মোর নাথিং লেস। ছোট ডিসকাশন, বাট ডিসকাশনটা এতটুকুই, বাট খুবই ইম্পর্টেন্ট। ভাই সিউডো সাবজেক্ট হিসেবে দেয়ার ছাড়া কি অন্য কিছু হইতে পারে? না, অন্য কিছু হইতে পারে না সুডো সাবজেক্ট। তবে সাবজেক্টের জায়গায় অন্য কিছু বসতে পারে, যেমন ওই যে সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল, ওইখানে সুইট শব্দটা হচ্ছে আপনার, ওটাকে আবার সুডো সাবজেক্ট বলা যাবে না। বুঝতে পারছেন? সুইট আর দ্য ফ্রুটস অফ স্ট্রাগল, ওখানেও কিন্তু ভার্বের পরেই সাবজেক্টটা বসছে, কিন্তু ওখানে সুইটকে সুডো সাবজেক্ট বলা যাবে না। মানে সিউডো সাবজেক্ট হইতে গেলে সেখানে দেয়ার থাকা লাগবে। হ্যাঁ, দেয়ার থাকা লাগবে। তবে সুডো সাবজেক্ট ভাই ছাড়াও হেয়ারটা কি বসতে পারে?
হ্যাঁ, এটাকে বুঝতে পারে দেয়ার এর জায়গায় কি? সরি, বুঝিনি আপনার কথা। হেয়ার, হেয়ার? যেমন হেয়ার আর মাই, এরকম কিছু বসতে পারে। না, এরকম কিছু বসে না। হেয়ার দিয়ে এরকম মিনিং দেওয়া যায় না। আচ্ছা, গেল সিটো সাবজেক্টের কথা। এবার আসেন কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্টের মানে হচ্ছে যে কিছু কিছু সময় আপনার কাছে মনে হবে যে এখানে দুইটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আদতে এখানে কথা বলা হচ্ছে একটা বিষয় নিয়ে। বুঝতে পারছেন? কথা বলা হচ্ছে একটা বিষয় নিয়ে, কিন্তু আপনার কাছে মনে হবে যে এখানে মনে হয় দুইটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, তাহলে এখন দেখেন, উদাহরণ দেই। রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ডস, এই বাক্যে তো কোনো প্রবলেম নাই, কারণ রহিম এবং করিম দুইজনই আলাদা আলাদাভাবে আমার ফ্রেন্ডস। কিন্তু আমি যদি বলি যে নুডলস অ্যান্ড এগ ইজ মাই ফেভারিট, এ কথাটা কি ঠিক হবে? নাকি নুডলস অ্যান্ড এগ আর মাই ফেভারিট হবে? এখানে তো ইজ হবে, ইজ হবে। কেন ইজ হবে? কারণ দুইটা ভাই মিক্স হয়ে একটা, এখানে আলাদা এক্স্যাক্টলি, আলাদা কিছু নাই। এক্স্যাক্টলি, ভেরি ফ্যান্টাস্টিক। আমরা মাঝে বুঝি না, ডিম দিয়ে নুডলস আমার অনেক পছন্দ। তা ডিম দিয়ে নুডলস কি আমি ডিম এবং নুডলস আলাদা আলাদা ভাবে পছন্দ বোঝাচ্ছি, নাকি ডিম দিয়ে নুডলস মিলে একটা যেই কম্বিনেশন তৈরি হয় সেই কম্বিনেশনটা আমার পছন্দ? সেই কম্বিনেশনটা আমি যদি বলি যে উম, কি বলে এটাকে, জাফরান দিয়ে কাচ্চি আমার অনেক পছন্দ। তো আমরা কিন্তু এখানে জাফরান এবং কাচ্চি দুটাকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছি না। আমরা জাফরান দিয়ে কাচ্চি বলতে মূলত একটা প্যাকেজকে বোঝাচ্ছি, একটা প্লেটারকে বোঝাচ্ছি। তখন এই যদিও আমি আলাদা আলাদাভাবে উচ্চারণ করতেছি, বাট এটা একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, এবং এটাকে আমরা বলি কম্পাউন্ড সাবজেক্ট। নুডলস অ্যান্ড এগ ইজ মাই ফেভারিট, এটা হচ্ছে কারেক্ট। আর মাই ফেভারিট এটা কারেক্ট হবে না। দ্য বস অ্যান্ড দ্য সিইও ওয়াজ মাই মেন্টর, দ্য বস অ্যান্ড দ্য সিইও ওয়ার মাই মেন্টর, এই দুইটা সেন্টেন্স কি কারেক্ট? আ- আ, এখানে হচ্ছে ওয়াজ হবে, কারণ হচ্ছে মনে হয় যে বস এবং সিইও তো একজনই হওয়ার কথা। জানি না, শিওর না। হুম, বস এবং ভাই সিইও মানে আমার বস যে এবং আমার সিইও যে, সেই আমার মেন্টর। মানে মানে এখানে বস এবং সিইও সেম জিনিস, সেম পার্সন। ভাই বাট এই সেন্টেন্সটাও কারেক্ট, দাঁড়াও একটু শেষ করতেছি। এই সেন্টেন্সটাও কারেক্ট। এই সেন্টেন্সটাও কারেক্ট কেন? তার কারণ হচ্ছে এখানে দা এইখানে আছে, এইখানে এটাকে বস ইন্ডিকেট করা আছে। বস এবং সিইও দুইটা সেম পার্সন না, দুজন আলাদা আলাদাভাবে আমার মেন্টর। বাট এইখানে বস যে সেই সিইও, ধরেন আমি একটা কোম্পানির সিইও এবং আমার আন্ডারে যে আছে সেই কথা বলতেছে যে আমার বস এবং সিইও দুজন একই ব্যক্তি, সে হচ্ছে আমার মেন্টর, আমি তার মেন্টরিং করছি। কিন্তু বস এবং সিইও যদি ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন হয়, হইতে পারে না ডিফারেন্ট টায়ারে সে চাকরি করে, হ্যাঁ, তার লাইন ম্যানেজার একজন বাট কোম্পানির সিইও আরেকজন, তো এরকম হইতে পারে না? তো তার বস এবং সিইও যদি ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন হয়, তাইলে এই কথাটা কারেক্ট। বুঝতে পারছেন? কম্পাউন্ড সাবজেক্ট এইখানে, এইটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। যেমন এইখানে নুডলস এন্ড এগ কম্পাউন্ড সাবজেক্ট, বাট এখানে রহিম এবং করিম দুজন আলাদা আলাদা এন্টিটি এবং আলাদা আলাদা ভাবে তারা আমার ফ্রেন্ড। রহিম করিম দুজন এক পার্সন না, মনে থাকবে? জি। ওকে, তাহলে আমরা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্টের কিছু ডিসকাশন দেখলাম। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি আর কিছু আজকে পড়বেন, নাকি আজকে এখানে শেষ করব? ভাই হুম। ভাই যে কম্পাউন্ড সাবজেক্ট লাস্টের যে টপিকটা, ভাই এখানে দ্য বস এন্ড দ্য সিইও ওয়াজ মাই মেন্টর আর দ্য বস এন্ড দ্য সিইও আর মাই মেন্টর, এই দুইটাই কারেক্ট বলছেন। পর ভাই এইখানে নুডলস এন্ড এগ ইজ মাই ফেভারিট, এইখানে দ্য বস এন্ড দ্য সিইও যখন অদ হিসেবে পরে ওয়াজ বসছে আবার পরে ওয়ার বসছে, এই দুইটাই কম্পাউন্ড সেন্টেন্স। আবার না না না, নুডলস দুইটা না, এন্ড দুইটা না, এগ, দুইটা না। এইটা হচ্ছে কম্পাউন্ড, কারণ কি এখানে বস যে এবং সিইও যে দুইজন একই, সো দুইজন এক হিসাবে ফাংশন করতেছে এখানে, এই জন্য ওয়াজ এখানে আলাদা করে বলা যাবে না। নুডলস এবং এগ মিলে মূলত একটা কারি বোঝাচ্ছে, একটা তরকারি, একটা তরকারি তো না, একটা খাবার বোঝাচ্ছে, যে জন্য এটা কম্পাউন্ড সেন্স। এবং এখানে সাবজেক্ট হচ্ছে ইজ, এখানে সাবজেক্ট হচ্ছে ইজ সিঙ্গুলার, যদিও দুইটা আলাদা আলাদা নাম ব্যবহার করছি। বাট when it comes to the boss and সিইও ওয়্যার, আমি যদি ওয়্যার ব্যবহার করি, এটা পসিবল, তখন আমাকে বোঝাবে যে বস এবং সিইও দুইটা আলাদা আলাদা ব্যক্তি এবং দুজন আলাদা আলাদা ভাবে আমার মেন্টর।
আচ্ছা ভাই, তাহলে যখন দুইটা সাবজেক্ট একসাথে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা কম্পাউন্ড সাবজেক্ট হবে, বাকি ক্ষেত্রে হবে না। হ্যাঁ, বোঝা গেছে? যেমন রহিম অ্যান্ড করিম এটা কম্পাউন্ড সাবজেক্ট না, আর মাই ফ্রেন্ডস এখানে আর ব্যবহার করতেছি আমি। কিন্তু নুডলস অ্যান্ড এগ এটা দিয়ে যদি আমি বোঝাই যে ডিম দিয়ে নুডলস, তাইলে কিন্তু আমি নুডলসই বোঝাচ্ছি, একটা জিনিসই বোঝাচ্ছি, সেখানে আমি আর ব্যবহার করতে পারবো না, সেখানে আমাকে ইজ ব্যবহার করতে হবে। বাট নুডলস অ্যান্ড এগস, নুডলস অ্যান্ড এগস এই দুইটা দিয়ে যদি আপনি নুডলসকে আলাদাভাবে বোঝান, এগকে আলাদাভাবে বোঝান, যে নুডলস আলাদাভাবে আমার ফেভারিট, এগ আলাদাভাবে আমার ফেভারিট, ডিম দিয়ে নুডলস না, নুডলস আলাদাভাবে, এগ আলাদাভাবে, তখন কিন্তু আবার আপনি আর ব্যবহার করতে পারবেন। এটা নির্ভর করবে আপনি কি মিনিং দিচ্ছেন এটার উপর। বুঝে গেছে? জি ভাই। কে বলে? ওকে, ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্রশ্ন। মানে এসব করতে নেই। মানে আমি এটা এরকম একটা পড়ছিলাম, আমি এখন শিওর নাই যে মানে দি বস অ্যান্ড দি সিইও এই ক্ষেত্রে মানে যদি দুইজন আলাদা আলাদা ব্যক্তি হয় তাহলে দি থাকে, আর যদি একই ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে কি সেকেন্ডটার ক্ষেত্রে দি থাকে? যেমন দি বস অ্যান্ড সিইও ওয়াজ মাই মেন্টর, আচ্ছা, এরকম এটা সম্ভবত একটা পোস্ট। এটা একটা ভালো কোয়েশ্চেন। আমি তাহলে হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি আসলে এখন জানি না, বাট ভালো কোয়েশ্চেন। আমি এটা তাহলে একটু জেনে আপনাকে জানাবো। গুড কোয়েশ্চেন। ওকে, তাহলে এখন বলেন আপনারা কি সাবজেক্টের ডিসকাশনের পর আর অন্য কোনো ডিসকাশন পড়বেন আজকে? অবজেক্ট কি পড়বেন আজকে, নাকি অবজেক্ট সহ বাকি ডিসকাশন আরেকটা ক্লাসে করতে পারি চাইলে? জি ভাই, আজকে আর করবো না। ওকে, আজকে কি বেশি কঠিন কিছু পড়লাম আজকে? জি না, কঠিন না, তবে হচ্ছে আগের কনসেপ্টের সাথে এখনকার কনসেপ্টের একটু কনফ্লিক্ট আছে, এই জন্য যেমন একটু সময় নিয়ে করতে যাচ্ছি। যেমন কি কনফ্লিক্ট? কনফ্লিক্ট আছে নাকি ডিফারেন্ট? মানে ডিফারেন্ট আছে, এটা আচ্ছা, বুঝাইতে চাইছি। হালকা কনফ্লিক্টও আছে, যেমন হচ্ছে কিছু কিছু বিষয়, মানে আগে জানতাম একটা, এখন উল্টাপাল্টা লাগে। যেমন কি জানতেন আগে, কোনটা উল্টাপাল্টা লাগতেছে বলেন, তাহলে একটু সলভ করে দিই। এখন তো উদাহরণটা ভুলে গেছি। আচ্ছা, মানে কি ক্লজের আলোচনায়? জি না, ক্লোজ আর হচ্ছে ওইটা ঠিক আছে, মানে সাবজেক্টের আলোচনাতেই। হুম, কোনটা? মানে হচ্ছে আপনার যখন হচ্ছে হোয়াট আই নিড, এটা পুরোটা যখন সাবজেক্ট একটু দেখতে হবে আর কি, তখন এটা মানে আমি হইলে এটাকে পুরোটা কখনোই সাবজেক্ট ধরতাম না, না, এটা যদি আমি একা পুরোটাই একা পড়তে সাবজেক্ট। যেতাম। এটা পুরোটাই সাবজেক্ট। তারপরে হচ্ছে ইটিং ভেজিটেবলস এর ডিটে, মানে এই ক্ষেত্রে একটু একটু প্রবলেম, মানে আচ্ছা, এটাকে আমার পুরোটা ধরতে কষ্ট লাগতো, কষ্ট আমি লাগতো, হ্যাঁ। ধরতাম না আর কি। কিন্তু কিন্তু ইংলিশ গ্রামারে তো আসলে আমার আপনার কষ্টের উপর নির্ভর করতেছে না। এইখানে আবার একটা মজার ব্যাপার আছে। হোয়াট আই নিড এটা যদিও সাবজেক্ট, বাট পুরোটাই যেহেতু একটা ক্লজ আকারে সাবজেক্ট, এটা নাউন ক্লজ, এইটার মধ্যেও আবার একটা সাবজেক্ট আছে, আই। তো এইটা হচ্ছে জি নতুন জিনিস, আপনাদের কাছে নতুন লাগতেছে। এটা অনেকেই আমরা জানি না, এবং এই জিনিসগুলো জানি না দেখে আমাদের বড় বড় জিনিস পড়তে সমস্যা হয়। মানে ধরেন যে নোভেল যখন আমরা পড়তে যাই, কোনো একটা উপন্যাস অথবা কোনো একটা সায়েন্টিফিক আর্টিকেল যখন পড়তে যাই, তখন এই জিনিসগুলা, যে এরকম নুয়ান্স জিনিসগুলো জানি না বলে আমাদের কাছে ইস্যু ক্রিয়েট হয়। আমরা বুঝি না যে আসলে কিভাবে এই ভার্বের সাথে পূর্বের অংশটা কিভাবে কানেক্টেড, কিভাবে আমি এটার মিনিং করব, তাই না? আমি যদি নাই জানি যে ভার্বের পুরো সাবজেক্টটা হচ্ছে এটা, তাহলে কিন্তু আমি মিনিংটা করতে পারবো না, যদিও আমি পুরো শব্দগুলোর অর্থ জানি। বোঝা গেছে? সো তাইলে আজকে এই জি। পর্যন্তই থাকলো। আর নেক্সট ক্লাসে তাহলে আমরা অবজেক্ট সহ বাকি যে 4টা পার্ট আছে একটা সেন্টেন্সের, ওটার রিলেটেড গ্রামারগুলো শেষ করে ফেললে আমাদের সেন্টেন্সের বেসিকটা শেষ হয়ে যাবে, এবং এটা শেষ হইলে মোটামুটি আমরা ইংলিশ গ্রামারের অ্যাডভান্স আলোচনায় ঢোকার জন্য প্রস্তুত হয়ে যাব। ভাই, আমাদের পরের ক্লাসটা কবে হবে? পরশুদিন নিতে পারবো আমি, কোনো সমস্যা নেই। 29 তারিখ। আচ্ছা ভাই, ঠিক আছে? আপনি ক্যাম্পাসে আছেন? হ্যাঁ, ক্যাম্পাসে আছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে আর? ওকে, ঠিক আছে তাহলে। আর আপনাদের কাছে আরেকটা জিনিস